প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টিভির রোজগার স্বাস্থ্য বিষয়ক আয়োজন। কেমন আছেন দর্শক? আজ আমরা কথা বলবো আঘাতজনিত মস্তিষ্কের সমস্যা এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন প্রসিদ্ধ নিউরোসার্জন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাইদ, সাবেক বিভাগীয় প্রধান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, চলুন আজ কথা বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে, যে আমাদের পরিবারের দৈনন্দিন জীবনে কেউ না কেউ হয়তো মাথায় আঘাত পেতে পারেন। সেই আঘাত পেলে আসলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে, কোন আঘাতটি গুরুত্বপূর্ণ, কোন আঘাতটি জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে, অথবা আঘাত পেয়ে গেলে তখন কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন দর্শক, আলোচনা শুরু করি। স্যার, যে জায়গাটি বলছিলাম, হরহামেশাই কিন্তু দেখা যায় যে নিজেদের পরিবারে নিজেরা অথবা পরিচিত জনের ভিতর কেউ না কেউ মাথায় আঘাত পেয়েছে। সেটি হয়তো হাউস হোল্ড, বাসাতেও হতে পারে, কখনো কখনো বড় ধরনের আঘাত দুর্ঘটনাজনিতও কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই ধরনের রোগীরা আসলে আপনাদের কাছেই এসে থাকেন। তো কাদের ক্ষেত্রে এই আঘাত বেশি পেয়ে থাকেন, কোন বয়সী, কাদের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। নেক্সাস টেলিভিশনের সকল দর্শক এবং শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা মানে মস্তিষ্ক। আমরা যেটা বলি যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মস্তিষ্ক দ্বারাই কন্ট্রোল হয়, যার ফলে মস্তিষ্কে অল্প আঘাতেও কিন্তু গুরুতর সমস্যা হতে পারে। এবং সবচাইতে আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এই আঘাতটা কিন্তু আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত হতে পারে। ইভেন অনেক সময় জন্মের সময় কিন্তু ডেলিভারির সময় বাচ্চাকে হঠাৎ করে পড়ে যেতে পারে, বা মস্তিষ্কে অনেক সময় ফরসেপ ডেলিভারি বা অন্য ডেলিভারির সময় কিন্তু মস্তিষ্কে আঘাত পেতে পারে। সেই জন্য আমরা মনে করি প্রত্যেকটা ক্ষণই আমাদের এই মস্তিষ্কে আঘাত পাওয়া থেকে বিরত থাকার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। তো এবং এটা বলি, যদি আমরা পৃথিবীব্যাপী যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্স বলি, যে প্রায় প্রতি বছর 50 থেকে 80 মিলিয়ন লোক কিন্তু এই মস্তিষ্কে আঘাতের জনিত সমস্যা ভোগে। এবং অন্যভাবে যদি বলি, আমরা প্রায় 200 জন প্রতি লক্ষে এই মস্তিষ্ক আঘাতে ভোগে, এবং এর মধ্যে 73 জন প্রতি লক্ষে খুব সিভিয়ার হেড ইনজুরি, মানে গুরুতর সমস্যা নিয়ে ভোগে, যাদেরকে হয়তো চিকিৎসকের কাছে যেতে হয় বা খুব নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। পৃথিবীব্যাপী আমরা হিসাব করি, নারী পুরুষের মধ্যে ডিফারেন্স কিছুটা আছে অবশ্যই, অ্যাবাউট 2:1 পুরুষদের মাথায় আঘাতের ইনসিডেন্স হচ্ছে বেশি। এটা খুব স্বাভাবিক, কারণ পুরুষরা এখন পর্যন্ত বাইরে কাজ করে বেশি, এবং যেসব কারণে ইনজুরি হচ্ছে আমি বললাম, যে সড়ক দুর্ঘটনা হোক বা মেশিন ইনজুরি হোক, ভায়োলেন্স হোক, এবং পুরুষরা বেশি আমরা ইনভলভ। জি। এর সাথে সাথে আরেকটি বিষয়, আপনি যেমন সুন্দর করে সবগুলো কারণ এবং ডেটাগুলো আমাদের কাছে উপস্থাপন করলেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই যে বাসায় অনেক সময় ছোট ছোট শিশুরা যখন হাঁটতে শিখছে তখন তারা পড়ে যায়, বিছানা থেকে পড়ে যায়। এটিও একটি উদ্বিগ্নতার কারণ হয় পরিবারের সদস্যদের ভিতরে। মস্তিষ্কে আঘাতের বেশ কিছু কারণ আপনি বললেন, এর ভিতরে আসলে কোন আঘাতগুলো গুরুতর? মস্তিষ্কে তো, বা যদি সহজ করে বলি যে মাথায় তো আঘাত নানাবিধ কারণেই লাগতে পারে, কোন আঘাতটি আসলে গুরুতর? এটি কি সাধারণ মানুষের জন্য বোধগম্য করে বলা যায় কিনা যে আসলে আঘাতের পর বা আঘাতের সময় কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আসলে বাসায় সময়ক্ষেপণ করা উচিত হবে না, তাকে হাসপাতালে যেতে হবে? ধন্যবাদ আপনাকে। এটা কিন্তু আমাদের মোটামুটি সবাই, জনসাধারণ সবাই একটা মানে প্রচলিত একটা ধারণা অলরেডি হয়ে গেছে। আমরা জানি যে মস্তিষ্কে আঘাত পাওয়ার পর যদি বাচ্চা বা রোগী বমি করে, তাহলে কিন্তু সবাই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। এটা সবাই মোটামুটি আমরা জানি। তো এছাড়াও কিছু কিছু আছে, যদি ঘন ঘন বমি করে, প্রথম একটা লক্ষণ। 2 নম্বর, যদি রোগী আঘাত পাওয়ার পর অজ্ঞান হয়ে যায়, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সাইন আমাদের কাছে, কারণ অল্প আঘাতে সাধারণত রোগী অজ্ঞান হবার কথা নয়। যদি রোগী অজ্ঞান থাকে এবং এই অজ্ঞানের ক্ষণটা অনেকক্ষণ হয়, কিছু আছে যদি 10 থেকে 15 মিনিট অজ্ঞান থাকে আবার রিকভারি হয়ে যায়, কিছু আছে 1 মিনিট অজ্ঞান হওয়ার পরে আবার রিকভারি হয়ে যাচ্ছে, এটা আমরা কনকাশন বলি। মোটামুটি খুব কম ইনজুরি। যত বেশিক্ষণ সে অজ্ঞান থাকবে, তত বেশি হেড ইনজুরির মাত্রা আমাদের বুঝতে হবে। তার মানে যদি রোগী বারবার অজ্ঞান, মানে যদি বারবার বমি করে, যদি অজ্ঞান হয়ে যায়, আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে রোগীর যদি খিঁচুনি হয়। এটা কিন্তু একটা খুব কমন না হলেও মোটামুটি যে কোনো মস্তিষ্কে আঘাত পাওয়ার পরে রোগীর খিঁচুনি হতে পারে। এই 3টা যদি যে কোনো একটা লক্ষণ থাকে, তাহলে অবশ্যই আমরা বলবো যে আপনার বাসায় থাকবেন না, আপনার সময় ক্ষেপণ না করে একজন ডাক্তারের পরামর্শ নেবেন বা নিকটস্থ হাসপাতালে যাবেন। জি।
অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট আপনার কাছ থেকে শুনলাম। আলোচনার শেষে আবার জেনে নেব এই 3টি পয়েন্ট। হাসপাতালে গেলে সাধারণত আঘাতজনিত ব্রেইনে কি ধরনের ক্ষত বা কি ধরনের ইনজুরি আসলে কমনলি আপনারা পেয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। অধিকাংশ ক্ষেত্রে মাথায় বা মস্তিষ্কে আঘাত পেলে, মানে অধিকাংশ ক্ষেত্রে বলবো আমি যে আঘাতের মাত্রা খুব কম থাকে অধিকাংশ ক্ষেত্রে। কিছু আছে যেটা বললাম আমরা কনকাশন, মানে খুব অল্প সময়ের জন্য রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এটা আমরা বলি ব্রেনের কার্যকারিতা কিছুক্ষণ কমে যায়, তার কোনো অ্যানাটমিক্যাল বা ব্রেনের অংশে কোনো ক্ষতি হয় না। এটা সাময়িকভাবে শুধু ব্রেনের কার্যকারিতা কিছুক্ষণ স্থগিত থাকে, সেই জন্য রোগীটা অজ্ঞান হয়ে যায় এবং সে পুরোপুরি কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে এসে তার স্বাভাবিক কাজকর্ম সব কিছু নর্মাল থাকবে। এটাকে নিয়ে আমরা খুব বিচলিত হই না। কিন্তু রোগী যদি একবার অজ্ঞান হওয়ার পরে রিকভারি হয়ে গেল, এরপর আবার যদি তার জ্ঞান হারায়, তাহলে বুঝতে হবে যে আমাদের তাকে নিশ্চয়ই ব্রেনের মধ্যে এমন কিছু হচ্ছে যেটা তাকে জ্ঞান হারাতে সাহায্য করতেছে। তার মানে বলবো তার মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, আমরা যদি ধরে নিই। রক্তক্ষরণ না হলে কিন্তু তার অজ্ঞান হওয়ার কথা নয়। এবং এই রক্তক্ষরণটাও অনেকভাবে হতে পারে। একটা আছে আমাদের ব্রেইনের মস্তিষ্কের ভিতরে হতে পারে, ইন্টারসেরিব্রাল যেটা বলি। কিছু আছে আমরা ব্রেইনের পর্দা এবং হাড়ের মাঝখানে, মানে ইপিড্রল বা এক্সট্রাড্রল হেমাটোমা বলি, মানে কয়েক ধরনের বা সাবড্রল হতে পারে। এটা আসলে আমি চেষ্টা করতেছি আসলে মেডিকেল টার্ম ইউজ না করতে। অংশে রক্তক্ষরণটি হয়েছে, ব্রেনের বিভিন্ন অংশে রক্তক্ষরণ হতে পারে, তার উপর ভিত্তি করে কিছু নামকরণ তো নিশ্চয়ই রয়েছে। আপনি বলছিলেন যে এক্সট্রাডুরাল, সাবডুরাল এবং ইন্ট্রাসেরেব্রাল বা ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হচ্ছে। এই হেমোরেজগুলো সবগুলোই কি ঝুঁকিপূর্ণ? সবগুলোই কি মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে? অবশ্যই। ব্রেনের প্রত্যেকটা রক্তক্ষরণই অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং প্রতিটা রক্তক্ষরণ হলে কিছু না কিছু ব্রেনের ক্ষতি সে করতেছেই, এবং কিছু সাময়িক না, কিছু আমরা বলবো পার্মানেন্ট, মানে স্থায়ী কিছু ক্ষতি এই রক্তের জন্য করে ফেলতে পারে। সেজন্য আমরা চিন্তা করব, যদি কোনো ব্রেনের লক্ষণ দেখে মনে হয় যে তার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, তাহলে আমাদের কিন্তু খুব দ্রুতই তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে রোগটা নির্ণয় করতে হবে, রক্তটা কোথায় আছে এবং কতটুকু পরিমাণে আছে। এটা কি অপারেশনের দরকার আছে না তার ওষুধেই বা কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হবে, সেটা ডিপেন্ড করতে হবে আমাদেরকে আফটার সিটি স্ক্যান করে দেখার পরে। সিটি স্ক্যান না করে কিন্তু আমাদেরকে রক্তর পরিমাণ বা কোথায় রক্তটা জমা আছে এটা কিন্তু আসলেই বোঝা সম্ভব নয়। অর্থাৎ সেই ক্ষেত্রে মস্তিষ্কে আঘাত পরবর্তী সময়ে যদি একটা টেস্টের কথা বলা হয়, সেটি হচ্ছে সিটি স্ক্যান অফ হেড। যে জায়গাটিতে বলছিলেন আপনি যে রক্তক্ষরণগুলো অবস্থা ভিত্তিতে ভিন্নভাবে ভিন্ন জায়গায় থাকতে পারে এবং এদের আলামতগুলোও ভিন্ন। এর সাথে সাথে একটি পয়েন্ট আপনার কাছে জানতে চাই যে কখনো কখনো শোনা যায় যে ব্রেইনে আঘাত হয়েছে, হয়তো কেউ সড়ক দুর্ঘটনার মাঝে ব্রেইনে আঘাত পেয়েছেন, তাকে হয়তো কারোর ক্ষেত্রে আপনারা ওয়ার্ডে রেখে পর্যবেক্ষণ করছেন, কাউকে হয়তো ভর্তি নিচ্ছেন, আবার কাউকে আইসিইউতে নিয়ে যেতে হচ্ছে। এই বিষয়গুলো আসলে কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করে থাকেন? এটা আসলে আমি আপনি প্রথমে বলতে চাচ্ছি কি, আমরা যেহেতু এটা জনগণের সবার জন্য একটা অনুষ্ঠান, আমরা চেষ্টা করবো মেডিকেল টার্ম যত কম ইউজ করার জন্য। তো সেখানে আমাদের ডাক্তারদের ব্যাপারে কিছু আছে যেটা আমরা কিছু অ্যাসেস করতে পারি, যে গ্লাসগো কমা স্কেল রোগীর তার অজ্ঞানের মাত্রা কতটুকু আছে, সেটা একটা অ্যাসেস করে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে রোগীর তার মানে হেড ইঞ্জুরির মাত্রা কতটুকু। কিছু আছে মিনিমাম বা মডারেট বলি আমরা, মডারেট ইঞ্জুরি, কিছু আছে মাইল্ড, কিছু আছে সিভিয়ার। এটা ডিপেন্ড করে সেই জ্ঞানের মাত্রার উপর ভিত্তি করে একটি ক্রাইটেরিয়া এবং আনুষঙ্গিক বিষয় মিলে সিদ্ধান্ত নেন যে রোগীটি আসলে কোথায় থাকবে। এবার যদি আসতে চাই যে মস্তিষ্কের আঘাতের, বিশেষ করে যারা সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হন, তাদের অনেকের দেখা যায় যে মস্তিষ্কের সাথে সাথে ঘাড়ের হাড়গুলোতেও কারো আঘাত থাকে। এই রোগীদের যারা আঘাত পেয়েছেন বা তাদের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি বাড়তি কোনো নিয়ম আপনারা ফলো করতে বলেন সাধারণ মানুষকে, বা যারা ভলান্টিয়ার আছে তাদের? আপনি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে যে কোনো সড়ক দুর্ঘটনায় কিন্তু আমরা যখন মাথা বা মস্তিষ্কে আঘাতের চিন্তা করি, তখন কিন্তু আমাদেরকে শুধু মস্তিষ্কের আঘাতের চিন্তা করলে হবে না, তাকে আমরা পলিট্রমা হিসেবে চিন্তা করতে হবে। কারণ সড়ক দুর্ঘটনা যে কোনো শরীরের অঙ্গের যে কোনো জায়গায় তার আঘাত করতে পারে। মাথার আঘাতটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই মাথার আঘাতের পাশাপাশি যেটা আপনি বলেন যে স্পাইনের বা আমাদের মেরুদণ্ডে যদি আঘাত পেয়ে থাকে, তাহলে কিন্তু এটা আমাদেরকে খুব সচেতনভাবে রুগীকে ট্রান্সপোর্টেশন বা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু জানতে পারতেছি না যে রুগীর স্পাইনাল ইনজুরি হয়েছে কিনা মাথায় আঘাতের সাথে সাথে।
যদি কোনো রোগীর স্পাইনাল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আমাদেরকে খুবই সাবধানে, মানে স্পাইনাল ইনজুরিতে মানে কিছু আছে আমরা পার্শিয়াল ইনজুরি বলি, মানে আংশিক আঘাত বা আংশিক জখম, কিছু আছে পার্মানেন্ট জখম। যদি স্পাইনাল ইনজুরিতে পার্মানেন্ট জখম হয়ে থাকে, আমাদের স্পাইনাল কর্ড যেটা মেরুরজ্জু বলি, ওটা যদি কোনো কারণে পার্মানেন্ট জখম হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু রিকভারি করা খুবই 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 কম চান্স। তখন হয় কি, তার হাত এবং পা চারটায় বা যে কোনো পায়ের নিচের অংশ বা উপরের অংশ সবগুলো অবশ্য যেতে পারে, এবং এইটা সারা জীবনের জন্য হয়ে যেতে পারে যদি আমরা তাৎক্ষণিকভাবে কোনো ম্যানেজ না করি। এই জন্য যদি কোনো আঘাতজনিত কারণে তার স্পাইনাল ইনজুরি পার্শিয়াল হয়ে থাকে, আমরা যদি হুড়াহুড়ি করে রোগীকে তাকে কোনো সাবধানতা অবলম্বন না করে ট্রান্সপোর্ট করতে যাই, তাহলে সেই টেম্পোরারি ইনজুরিটা পার্মানেন্ট হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যত কম ঘাড় এবং কোমর যত কম নড়াচড়া করে তাকে জায়গা থেকে অ্যাম্বুলেন্স থেকে হাসপাতালে নেওয়ার সময় এই সাবধানটা আমাদের অবলম্বন করতে হবে। স্ট্রিক্টলি একটা স্ট্রেচারে যদি আমরা লম্বাকে শোয়া রাখতে পারি, কোনোভাবে তাকে অকারণে নাড়াচাড়া না করি ঘাড়ে এবং কোমরে, তাহলে আমরা কিছুটা নিরাপদে তাকে হাসপাতালে নিতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনার কাছ থেকে উঠে এলো স্যার। এবার যে জায়গাটি জানতে চাই যে হয়তো বাসায় কেউ মাথায় কোনো একটা আঘাত পেয়েছে কোনো কারণে, তার জন্য আসলে কি করণীয় সে জায়গাটিতে, যে বাসায় কিভাবে সে বুঝবে যে সে বা বাসায় কিছু কি সে নিজেকে সাহায্য করতে পারে কিনা? অবশ্যই করতে পারবে। সে প্রথম কথা হচ্ছে সে মানে যেটা বললাম আমরা যে তার জ্ঞান আছে কিনা, যদি দেখি সে অজ্ঞান হয় নাই, শুধু বমি করতেছে, প্যানিক হওয়ার কিছু নাই, লেট হিম অবজার্ভ, আমরা তাকে পর্যবেক্ষণ করতে বলবো প্রথমেই, যে দেখেন তার অবস্থায় বমি কি একবার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে নাকি বারবার বমি হচ্ছে। দ্বিতীয় কথা, তার মাথা ব্যথার তীব্রতা বাড়তেছে কিনা। যদি মাথায় সে রুগী বলে যে মাথার যন্ত্রণা তার ধীরে বাড়তেছে এবং কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে বা বারবার বমি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে মাথার আঘাতটা নর্মাল না বা স্বাভাবিক না, কিছুটা গুরুতর। সেই ক্ষেত্রে আমরা তাকে হাসপাতালে নেওয়ার চিন্তাভাবনা করব। অথবা যদি কোনো কারণে তার মস্তিষ্কে আঘাতের সাথে কিন্তু আমাদের মস্তিষ্কে আমরা স্ক্যাল্প বলি, চামড়া যেটা, এটা কিন্তু ইনজুরি হতে পারে, নাও হতে পারে, কাটাছেঁড়া হতে পারে, অথবা কাটাছেঁড়া ছাড়াও কিন্তু এটা ব্লান্ট ট্রমা হয়ে মস্তিষ্কের ভিতরে রক্তকণ হতে পারে। যদি বাইরের চামড়াতে তার ইনজুরি হয় তাহলে তো আমাদেরকে সেটার জন্য হাসপাতাল নিতেই হবে, তাই না? আর যদি দেখি না মাথার চামড়াতে ইনজুরি নাই কিন্তু রুগীটা সব কিছু মিলায় স্বাভাবিক না, সে ড্রাউজি হয়ে যাচ্ছে বা ঘুম ঘুম হচ্ছে তার, বা অজ্ঞানের দিকে চলে যাচ্ছে বা বারবার বমি করতেছে, তাহলে আমাদেরকে খিঁচুনি হচ্ছে, তাহলে খিঁচুনি হলে আমাদের অবশ্যই দ্রুততার সাথে জরুরি বিভাগে নিয়ে যেতে হবে। এবার যদি আসি যে মস্তিষ্কের রক্তক্ষরণের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি একটু আমাদেরকে সহজ করে বলতেন, যে এই চিকিৎসা, এই অপারেশনগুলো কিভাবে করা হয়ে থাকে, এই পদ্ধতি, সকল আধুনিক পদ্ধতিগুলো আমাদের দেশে বিরাজমান কিনা, সেই জায়গাটি সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সবার থাকে, যে মাথায় চিকিৎসা করে মাথায় রক্ত বের করা কি আমাদের দেশে সম্ভব কি না। অনেকে রোগী কিন্তু প্রশ্ন করে যে আমাদের দেশে চিকিৎসা আছে কিনা, বা এইসব সার্জারি বা অপারেশন আমাদের দেশে হচ্ছে কিনা। আমি সবার মানে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই মস্তিষ্কে আঘাতজনিত যেসব রক্তক্ষরণ হয়, এসবের চিকিৎসা কিন্তু আমাদের দেশে প্রায় 30-40 বছর আগে থেকে আমাদের দেশে খুব ভালোভাবে হচ্ছে, এবং যত দিন যাচ্ছে আমাদের এটা মানে অপারেশনের সার্থকতা আরও বেশি ভালোভাবে হচ্ছে আর কি। তো প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বলতেছি, রক্তক্ষরণ হলেই যে অপারেশন করতে হবে নট নেসেসারি। এটা ডিপেন্ড করে তার কতটুকু রক্ত এবং রক্ত তার ব্রেনে কোন জায়গায়। যদি এই রক্তটা তার আমরা বলি তার কোনো অঙ্গহানি করতেছে, যেমন তার একদিকে হয়তো অবশ হয়ে যেতে পারে, সে একদিকে রক্ত, তার জ্ঞান ঠিকই আছে, রোগী এক হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, তার মানে ব্রেনে কোনো একটা চাপ দিচ্ছে যেটা আমাদেরকে হাত পা নাড়াতে বাধাগ্রস্ত করতেছে। অথবা কিছু আছে তার কথা বলতে পারতেছি না আমরা, রোগী সব তার জ্ঞান মাত্রা ঠিক আছে, রোগী কথা বলতে পারতেছে না, সেটা আমাদের ইন্ডিকেট করে তার রক্তের মাত্রা এমন একটা জায়গায় রয়েছে যে জায়গাটা আমাদের ব্রেনে কথা বলতে সাহায্য করে। এইসব কোনো ডেফিসিট থাকলে আমাদেরকে অবশ্যই রক্তটা বের করার জন্য সার্জারি করতে হবে। কিন্তু যদি দেখি তার অবস্থা রক্তক্ষরণটা খুব মাত্রা অনেক অল্প সিটি স্ক্যানে, এবং রোগীর তার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট যেটা বলি আমরা, তার কোনো হানি হয় নাই বা কোনো সমস্যা হচ্ছে না, শুধু হেডেক হচ্ছে বা বমি হচ্ছে, তার অন্য কোনো ডেফিসিট নাই, তাহলে আমরা তাকে ওয়েট করতে পারবো রক্তটা ওষুধে বা সময় দিয়ে রক্তটা মিশে যাওয়ার জন্য।
এই বিষয়ে আমার যে এরিয়া অফ ইন্টারেস্ট মেডিসিন তার সাথে সম্পর্কিত একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে কোনো রোগী দেখা যায় যে রক্ত পাতলা করার তরল করবার ওষুধ নিয়মিত খেয়ে থাকেন, যে অন্য কোনো কারণে হয়তো হৃদরোগের কারণে খেয়ে থাকেন অথবা হাতে পায়ে রক্তনালী ব্লকের কারণে খেয়ে থাকছেন, তাদের ক্ষেত্রে কি অল্প আঘাতেই এই রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়? অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। কিছু রোগী আমাদের এখানে বয়স্ক, বিশেষ করে বয়স্ক রোগী যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে বা যাদের ডায়াবেটিক আছে, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা রক্ত পাতলা করার ওষুধ, যেটা অ্যাসপিরিন গ্রুপের বলি আমরা, নিয়মিত সেবন করতে হয়। এটা অনেক মানে 40 বা 50 ঊর্ধ্ব বয়সের বহুত রোগীদের এই ওষুধ সেবন করতে হয়। তাদের ক্ষেত্রে অবশ্যই একটু অল্প আঘাতেই তার মস্তিষ্কের বা অন্য শরীরের যে কোনো জায়গায়, কিন্তু শুধু মস্তিষ্কে না, অন্য যে কোনো জায়গায় রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং এরা খুব ঝুঁকিপূর্ণ। কারণ এদের যদি রক্তক্ষরণ হয় এবং তারা যদি ওই ওষুধের উপরে থাকে, অ্যাসপিরিন গ্রুপের উপরে থাকে, তাহলে কিন্তু সাথে সাথে সার্জারি করাটাও খুব ঝুঁকিপূর্ণ। এই জন্য যেসব রোগী আমাদের এইসব ওষুধ খাই আমরা বা ওষুধ সেবন করতে হচ্ছে, তাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার জন্য অবশ্যই সাবধান থাকতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার। আঘাতজনিত মস্তিষ্কের সমস্যা নিয়ে অনেকগুলো পয়েন্ট আপনার কাছ থেকে আমার ধারণা আমার দর্শকরা জানতে পেরেছে। আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানবার রয়েছে, তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ আমরা কথা বলছি আঘাতজনিত মস্তিষ্কের সমস্যা নিয়ে। এই বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক দূর জেনে গিয়েছি, যে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আবার আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, যে আঘাত পরবর্তী সময়ে যদি কারোর মাথায় আঘাত পরবর্তী সময়ে ঘন ঘন বমি হয়, কারোর জ্ঞান চলে যায় অথবা কারোর খিঁচুনি হয়, তাহলে কিন্তু অপেক্ষার সুযোগ নেই, তাকে দ্রুততার সাথে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে। এই ধরনের আরও অনেকগুলো পয়েন্ট আমরা জেনেছি, আরও জানবার রয়েছে। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনার কাছ থেকে জানছিলাম যে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে কখনো কখনো আপনারা সিটি স্ক্যানের পরামর্শ দিয়ে থাকছেন। এই সিটি স্ক্যান ফ্যাসিলিটি আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু অ্যাভেলেবেল এবং কোথায় কোথায় আছে, সেই জায়গাটি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দর্শকরা অনেকেই জানতে চায়। কারণ আমার মস্তিষ্কে আঘাত পেলে তার মাত্রা কতটুকু বা তার সার্জারি লাগবে কিনা, অপারেশন লাগবে কিনা, এটা আমাদের কিন্তু সিটি স্ক্যান না করে বোঝার কোনো সুযোগ নেই। যার ফলে আমাদেরকে এই আঘাতজনিত রোগীদেরকে ডিপেন্ড করতে হয় সিটি স্ক্যানের উপরে। এবং এটা আপনার সুখবর একটা, যে আমাদের বাংলাদেশের অধিকাংশ প্রায় সব বিভাগীয় শহরে কিন্তু সিটি স্ক্যান এখন রয়েছে, এই ফ্যাসিলিটি। এবং এই সিটি স্ক্যানের কিন্তু করতে খুব এখন কিন্তু 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু সিটি স্ক্যান আমরা করে ফেলতে পারি, যদি রোগী নড়াচড়া না করে। সেই হিসাবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের জন্য যারা আমরা নিউরোসার্জারির কাজ করি বা মস্তিষ্কের আঘাতের চিন্তা কাজ করি, তার জন্য এই ফ্যাসিলিটিটা খুবই দরকার। এবং এটা বিভাগীয় শহরে আমরা সব জায়গায় পাই, এবং ঢাকা শহরের মতো শহরে তো প্রায় অনেক হাসপাতালে এটা রয়েছে এখন। 2 নম্বর যেটা চিকিৎসা হচ্ছে কথা, যেটা আমাদের এই চিকিৎসা ফ্যাসিলিটি আমাদের সব জায়গায় আছে কি নাই, এটাও আমাদের মোটামুটি আমাদের বাংলাদেশে এখন সবগুলো সরকারি হাসপাতালে তো অবশ্যই রয়েছে, বিভাগীয় শহরে রয়েছে, এবং কিছু কিছু ব্যক্তিগত বা প্রাইভেট হাসপাতালেও বেশ উন্নত ধরনের চিকিৎসাও রয়েছে। যার ফলে আমরা এখন অতীতে আমরা যখন প্রথমে বাংলাদেশের নিউরোসার্জারি চিকিৎসা শুরু হয়, তখন কিন্তু এই নিউরোসার্জারির সিটি স্ক্যানের ফ্যাসিলিটি খুব অল্প কয়েকটা হাতে গোনা কয়েক জায়গায় ছিল আগে, এবং এটা ফ্যাসিলিটি খুব কম ছিল। এই হাসপাতালগুলোতে চিকিৎসা শুধু অপারেশন নয়, এবং ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের যত একটা সার্জারি করতে গেলে সব সার্জারিতে অ্যানাস্থেশিয়া খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আসলে। এই অ্যানাস্থেশিয়া অনেক ডেভেলপ হচ্ছে আগে দিন দিন, এবং অপারেশন করার পরেও কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ার যেটা বলি আমরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটিতে একটি প্রশ্ন রাখতে চাই, যে আঘাত পরবর্তী সময়ে স্বল্পমেয়াদী জটিলতা, দীর্ঘমেয়াদী জটিলতা, আঘাত এবং চিকিৎসার দুটোরই কি কি আসলে আপনাদের তো অভিজ্ঞতা দীর্ঘদিনের, কি কি দেখেছেন স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি চিন্তা করি, মস্তিষ্ক কিন্তু খুব, যে প্রথম বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং মস্তিষ্কের প্রত্যেকটার কাজ কিন্তু একই ধরনের না। ব্রেনের সামনের দিকের কাজ কিছু করি, পিছন দিকে অন্য ধরনের কাজ, পাশে কাজ, ব্রেনের কাজের বিভিন্ন ব্রেনের অংশের কাজ ভিন্ন। এই জন্য রক্তক্ষরণ বা আঘাতটা ব্রেনের কোন অংশে হলো সেইটার উপরে রোগীর সমস্যাটা নির্ভর করতেছে, তাই না? এবং কতটুকু আঘাত পাচ্ছে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই রোগীর আঘাতটা আমরা ওষুধে বা
তার নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাকে আমরা সুস্থ করে তুলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সার্জারি না করলেও বা করলেও কিছু পোস্ট অপারেটিভ বা দীর্ঘমেয়াদী সমস্যা ব্রেনজনিত কারণে রয়ে যায়। আমি প্রথমে বলেছি ব্রেনের যেটা একটা অংশ, ব্রেন এমন একটা আমাদের অঙ্গ যেটা যদি কোনো দুর্ঘটনা বা আঘাতের জন্য বা কিছু কারণে তার ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু কখনোই পুরোপুরি রিকভারি হয় না। নিউরন কিন্তু রিকভারি হয় না, তার কিছু ক্ষতি থেকেই যাচ্ছে। যার ফলে যদি মস্তিষ্কের ভিতরে কোনো অংশে রক্তজনিত কারণে তার জখম হয়ে থাকে, সেটার থেকে কিন্তু রিকভারি পুরোপুরি হওয়াটা অনেক দীর্ঘমেয়াদী ব্যাপার। আমরা কিছু কিছু চিন্তা করি অনেক সময় তার পোস্ট ট্রমাটিক অ্যামনেশিয়া হয়। অ্যামনেশিয়া মানুষ ভুলে যাচ্ছে, সকালে কী করেছে বিকালে করে ভুলে যাচ্ছে। এটা একটা অনেক অনেক বড় একটা আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয়। আরেকটা হচ্ছে আমাদের পোস্ট ট্রমাটিক সাইকোসিস, যেটা আমাদের বলি যে কিছু কিছু তার মানসিকভাবে রোগী কিন্তু তার সমস্যা হতে পারে এবং এটাও তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এবং 3 নম্বর যে আমরা বলতেছি এটা আরও গুরুত্বপূর্ণ, তার একটা পার্মানেন্ট ড্যামেজ হতেই পারে, যেটা হাতের বা পায়ের একদিকের হতে পারে তার অংশ, সে হয়তো হেমিপ্যারেসিস বা হেমিপ্লেজিয়া বলি আমরা, কোনো কারণে সার্জারি করার পরেও বা না করলেও অনেক সময় দেখা যাচ্ছে রোগীর পোস্ট অপারেটিভ একদিকে হাত পা দুর্বল রয়ে যাচ্ছে। এটাও কিন্তু আমাদেরকে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি দিয়ে আমাদের পুরোপুরি ভালো করে, যদিও সব ক্ষেত্রে না হতে পারে, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদী আঘাতজনিত কারণের কমপ্লিকেশনস, এগুলো নিয়ে আমাদেরকে সবসময় মাথায় রেখেই কাজ করতে হয়। একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে এই যে মস্তিষ্কে বা মাথায় আঘাতের সাথে সাথে অনেকের দেখা যায় যে স্পাইনাল কর্ডে আঘাত থাকতে পারে। স্পাইনাল কর্ডে আঘাতের সাথে সময়ের কি কোনো বিষয় রয়েছে যে তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে, স্পাইনাল তা না হলে হয়তো আঘাত পেয়ে তার পা দুটো অবশ হয়ে গেছে, সেটি হয়তো সে চিন্তা করছে 7 দিন পরে, 7 দিন দেখি 7 দিন পরে আমি অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিব। এক্ষেত্রে টাইমের কি কোনো গুরুত্ব রয়েছে কিনা? অবশ্যই এটা টাইমটা আমরা বলি কি, আমরা যে মস্তিষ্কে আঘাতে কিন্তু প্রথম 24 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট, প্রথম 24 ঘন্টা এবং এর পরবর্তী 72 আওয়ার, এটা কিন্তু যে আমাদের মস্তিষ্কে আঘাতের জনিত বা রক্তক্ষরণের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একইভাবে স্পাইনাল কর্ডে যদি কোনো আঘাত হয়, আমরা যদি তার সাময়িক মানে ইমিডিয়েট কোনো চিকিৎসা না করি, তার হয়তো স্পাইনাল কর্ডটা আমি যেটা বলেছি আংশিক ড্যামেজ হচ্ছিল, আমরা চিকিৎসা না করলে সেটা আরও গুরুত্বপূর্ণ খারাপভাবে বা পার্মানেন্ট, যেটা আঘাতের জন্য পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের কোনোভাবেই যদি আমরা চিন্তা করি যে স্পাইনাল কর্ডে ইনজুরির কোনো লক্ষণ দেখা দিচ্ছে, এটার বিলম্ব করার কোনো কারণ নেই। এবং প্রথম কথা যেটা আমরা হোম মেসেজ বা বলি, আমরা যদি কেউ চিন্তা করি আমরা যে তার ঘাড়ে বা মস্তিষ্ক বা ঘাড়ে বা স্পাইনাল কর্ডে আঘাতের লক্ষণ বা সন্দেহ করতেছে বাসায় বা রাস্তাঘাটে যদি কোনো কারণে, প্রথম তাকে যে কাজ হচ্ছে তাকে কমপ্লিটলি ইমোবিলাইজেশন, রোগীকে আনডিউ মুভ করানোর দরকার নেই। এর আগে বলেছি হয়তো তার পার্শিয়াল ইঞ্জুরি ছিল, আমরা টানা হেঁচড়া করে তাকে পার্মানেন্ট ড্যামেজ করে ফেলতে পারি। অতি উৎসাহী লোকজন কিছু আছে, আমরা হয়তো সড়কে দুর্ঘটনা পতিত হয়েছে, তার কিছু ইঞ্জুরি হয়েছে, অতি উৎসাহী কিছু লোক তাকে টানা হেঁচড়া করে হাসপাতালে নিচ্ছে, এই জন্য কিন্তু তার কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। স্পাইনাল কর্ড ইঞ্জুরিটা খুবই আমাদের, যেহেতু বললাম এটা খুবই আমাদের জন্য মানে সারা জীবনের জন্য একটা দরকার, এই জন্য এটা নিয়ে কোনোভাবেই বিলম্ব বা অবহেলা করা উচিত। যদি সহজ করে জেনে নিতে চাই যে কারোর যদি স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে থাকে, মোটা দাগে দর্শকদের বোঝার মতো করে তার শারীরিক লক্ষণ কি কি হতে পারে? প্রথমে যেটা বলতেছি, আমরা স্পাইনাল কর্ডটা আমাদের শুরু হচ্ছে মস্তিষ্কের শেষের ঘাড়ের থেকে শুরু হয়ে ঘাড়, পিঠ এবং কোমরের নিচ পর্যন্ত স্পাইনাল কর্ডটা থাকে আমাদের, এবং এটা আমাদের শরীরের হাত এবং পা কন্ট্রোল করতেছে, নাড়াচাড়া করতেছে, অনুভূতি এবং নড়াচড়া এটা সে কন্ট্রোল করতেছে। যদি এই আঘাতটা ঘাড়ে হয় তাহলে ওই আঘাতের নিচের অংশটুকু পুরোপুরি বা আংশিকভাবে ড্যামেজ হতে পারে। যদি কোমরে হয় তাহলে হাত তার ভালো থাকবে, ওর নিচের অংশটা ক্ষতি হয়ে যাচ্ছে, যে প্যারালাইসিস হতে পারে। এই যে প্যারালাইসিসটা যদি একবারে কমপ্লিট প্যারালাইসিস হয়ে যায়, মানে তার যদি কোনো অনুভূতিও না থাকে এবং তার হাত পা নাড়াচড়া কোনো ধরনের লক্ষণ না থাকে, তাহলে কিন্তু আমরা বলি এটা পার্মানেন্ট ড্যামেজ। এই পার্মানেন্ট ড্যামেজ কিন্তু কোনোভাবে রিকভারি হওয়ার মতো চিকিৎসা পৃথিবীতে নাই। এই জন্য আমরা এটাকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে। যদি তার কিছুটা ইনজুরি থাকে, যে কিছু হাত পা নাড়তেছে, অনুভূতি কিছু আছে, সেটাতে কিন্তু আমরা রিকভারি হওয়ার চান্স খুব বেশি। যদি কোনোভাবেই হাত দেখি যে হাতের অনুভূতি নাই বা পায়ের অনুভূতি নাই, নাড়তে পারতেছে না,
সেটা কিন্তু আমাদের কোনোভাবে বিলম্ব করা উচিত নয়। আমাদের কিছু চিকিৎসা আছে যে হয়তো যদি ইনকমপ্লিট ইনজুরি হয় তাহলে হয়তো রিকভারি হওয়ার চান্স থাকবে। কমপ্লিট ইনজুরি হয়ে গেলে এটা থেকে চিকিৎসা করা বা কোথায় নাই। এই স্পাইনাল কর্ড ইনজুরির সাথে এটি চেনার জন্য আপনি যে ক্লুটি বলেছেন, আমার ধরেন এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষদের জন্য। প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণের উপর কি এর কোনো প্রভাব থাকতে পারে? সরি, আমি এটা আসলে বলা উচিত ছিল আমার। এটা কিন্তু এই যে স্পাইনাল কর্ডের কাজ হচ্ছে আমাদের প্রস্রাব এবং পায়খানা কন্ট্রোল করতেছে। যদি কোনো কারণে দেখি আমরা যে স্পাইনাল কর্ডের মানে আঘাতের পরবর্তী তার এই দুইটা সমস্যা দেখা দিচ্ছে, সে নিজে প্রস্রাব করতে পারতেছে না অথবা তার ব্লাডের ফাংশন কন্ট্রোল নাই, সেই প্রস্রাবটা নিজে নিজে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা তার স্পাইনাল কর্ডের আঘাতজনিত কারণে ক্ষতি করছে এবং দ্রুততার সাথে চিকিৎসকের কাছে চলে যেতে হবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট আপনার কাছ থেকে উঠে এসেছে। স্পাইনাল কর্ডে আঘাতের জন্য, মস্তিষ্কে আঘাতের জন্য যেমনটি বলছিলেন যে এই ক্ষেত্রে যে পরীক্ষাটি সব থেকে বেশি আপনারা করিয়ে থাকেন সিটি স্ক্যান। স্পাইনাল কর্ডে আঘাতের ক্ষেত্রে কোন ধরনের পরীক্ষা আপনারা প্রেফার করে থাকেন সে আঘাতের ব্যাপ্তি বোঝার জন্য? বা ধন্যবাদ আপনাকে। এটাও চিকিৎসার মানে আমাদের প্রথম কিছু প্রাথমিক যেটা আমরা পরীক্ষা হচ্ছে আমাদের যে কোনো যেটা আমরা এক্স রে করতে পারি, কারণ স্পাইনাল কর্ড কিন্তু একটা বোনস বা স্পাইনাল ক্যানেলের মধ্যে একটা প্রোটেক্টেড থাকে, মানে হাড় দ্বারা প্রোটেক্টেড থাকে। হাড়ের সরাসরি আঘাত পেলে যদি হাড়ে ইনজুরি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভালো একটা মানের এক্স রে করলে তার আমরা দেখতে পারবো যে স্পাইনাল কর্ডে ইনজুরি হচ্ছে বা হয়েছে। আরও ভালোভাবে বুঝতে গেলে যদি আমরা আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করি, অনেক সময় তার বাইরের বনে বা হাড়ের আঘাত ছাড়াও ভিতরে ক্ষতি হতে পারে, স্পাইনাল কর্ডে ঝাঁকিতে বা ম্যাসিভ ট্রমাতে হতে পারে। সেই জন্য আমাদেরকে সিটি স্ক্যান না করে এই ক্ষেত্রে এমআরআইয়ের উপর ডিপেন্ড করতে হয়। স্পাইনাল কর্ডে দেখতে গেলে আমাদেরকে এমআরআই ফ্যাসিলিটি আমাদের দেশে অনেক জায়গায় আছে, এখন অনেক জায়গায় এমআরআই করে আমাদেরকে স্পাইনাল কর্ডে আঘাত কোথায় হয়েছে সেটা নির্ভর করতে হয় এমআরআই উপরে। এই আঘাত পরবর্তী সময়ে আপনি আপনার কাছ থেকে যে বিষয়টি উঠে আসলো যে রোগীকে স্বাভাবিক জীবনযাত্রায় নেবার চেষ্টা চিকিৎসক এবং রোগীর স্বজন সকলেরই থাকে, সেই জায়গাটিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে ফিজিওথেরাপি। এটি তো নিশ্চয়ই আঘাতের উপর নির্ভর করছে, কোথায় আঘাত পেয়েছে, যে কতদিন ফিজিওথেরাপি দিলে হয়তো রোগীটি উন্নতি পাবে। স্ট্রোক পরবর্তী সময়েও কিন্তু আমরা দেখেছি যে আপনারা ফিজিওথেরাপিকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। এই ফিজিওথেরাপি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কি বলবেন যে অনেক রোগী আছে যে সে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে সে বলছে আমি তো ওষুধ খাচ্ছি, আমি এখন থেরাপির পেছনে এত খরচ করা আমার উচিত হবে না। আপনার কি মতামত যে এই স্ট্রোক বা আঘাতজনিত সমস্যা পরবর্তী সময়টিতে ফিজিওথেরাপির গুরুত্ব কীরকম? ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি যে আমি কয়েকবার বলেছি যে যদি ব্রেনের আঘাতটা পার্মানেন্ট হয়ে যায় বা মানে খুব গুরুত্বপূর্ণ মানে খুব বেশি হয় এবং শুধু সে যদি ব্রেনের কিছু অংশকে স্থায়ীভাবে ক্ষতি করে রেখে যায়, সেটা কিন্তু পুরোপুরি আমরা ভালো করা আমাদের হাতে সবসময় থাকে না। সেই জন্যই আমাদের ফিজিওথেরাপির উপরে অনেক কিছু ডিপেন্ড করতে হয় যে তার একদিকের হাত পা স্ট্রোকজনিত বা আঘাতজনিত কারণে যদি একদিকের অংশ অবশ হয়ে যেয়ে থাকে, এটা কিন্তু আমরা ওষুধের থেকে তার ফিজিওথেরাপির উপর ডিপেন্ড করি বেশি। এবং আমরা যদি অনেক সময় বলি আমরা বাসায় বসে অনেক সময় নিজেরাই নিজের থেরাপি দিতে পারবেন, কিছু ফ্রি হ্যান্ড কিছু ব্যায়াম আছে, এগুলো কিন্তু খুব কঠিন কিছু নয়। আপনার ফিজিওথেরাপি সেন্টারে কয়েকদিন করার পরে যদি বাসায় নিজেরাও করেন তাহলে কিন্তু আপনাদেরকে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে এবং দ্রুত হবে। জি, একটি বিষয়ে আপনি বলেছিলেন, তারপরে আমি আবার একটু জেনে নিতে চাই বিস্তারিত, যে আঘাত পরবর্তী সময়ে স্মৃতিশক্তি কমে আসা, এটি আসলে কেমন সচরাচর পেয়ে থাকেন আপনাদের প্র্যাকটিসে? ধন্যবাদ আপনাকে। আমি আগেও বলেছি যে আমাদের মস্তিষ্কের বা ব্রেইনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা এলাকার কাজ ভাগ করা। সামনের দিকের কাজ এক ধরনের এবং আমাদের যারা আমরা রাইট হ্যান্ডেড পার্সন বলি, আমরা ডান হাতিক লোকজন, তাদের কিন্তু ব্রেনের বাম দিকেরটা বেশি গুরুত্বপূর্ণ। এবং এই স্মৃতিশক্তি এইটা কিন্তু ব্রেনের সামনের দিকের যে অংশটা মানে ফ্রন্টাল লোব বলি আমরা, সেটা কন্ট্রোল করে। কারো যদি ব্রেনের সামনের দিকের অংশে আঘাত হয় এবং সে যদি বাম দিকে হয়ে থাকে এবং এই আঘাতজনিত কারণে যদি তার ফ্রন্টাল লোব যে অংশটা আমাদের স্মৃতিশক্তি, আমাদের ইন্টেলেকচুয়াল মেমোরি এটা কন্ট্রোল করে, এখানে যদি ক্ষতি হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু আমরা বলি যে তার যে ভুলে যাচ্ছে,
তার ইন্টেলেকচুয়াল কমে যাচ্ছে, তার বুদ্ধিমত্তা আগে সে অনেক কিছু সে স্মরণ রাখতে পারতো, এখন পারতেছে না। এটা কিন্তু ওই ফ্রন্টাল লোবের কাজ। যার ফলে ফ্রন্টাল লোবে যদি বাম দিকের ফ্রন্টাল লোব, যারা আমরা ডান হাতি লোকজন অধিকাংশই, যদি বাম দিকের ফ্রন্টাল লোবে ইনজুরি হয় তাহলে এইসব সমস্যা হতে পারে। কিন্তু পাশাপাশি যদি এই ডান হাতি লোকদের যদি ডান দিকের ব্রেনের সামনের দিকে অংশে আঘাত হয়, তাহলে কিন্তু আমরা দেখি যে তার কোনো ওরকম গুরুত্বপূর্ণ বা কোনো খারাপ কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু যদি বাম দিকে হয় তাহলে এইসব ইম্পর্টেন্ট তার কাজ, যেটা বলেছি মেমোরি, ইন্টেলেকচুয়াল, এগুলো হ্যাম্পার করে, এই জায়গাগুলোতে ব্যাঘাত ঘটছে। জি, মস্তিষ্কে আঘাতজনিত অনেকগুলো পয়েন্ট আপনার আলোচনার মাধ্যমে রয়েছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ রোগ মস্তিষ্কের যেটি সারা বিশ্বব্যাপী, স্ট্রোক। স্ট্রোক সম্পর্কে একটু সাধারণ ধারণা পেতে চাই আপনার কাছ থেকে, যে স্ট্রোকের প্রাথমিক আলামতগুলো কীরকম হয়ে থাকে সে জায়গাটি জেনে নিতে চাই। ধন্যবাদ আবার আপনাকে। আমরা যেহেতু মস্তিষ্ক নিয়ে কথা বলতেছি, স্ট্রোকটা একটা মস্তিষ্কের আঘাত, এক ধরনের আঘাত, ইনডাইরেক্ট আঘাত, রক্তক্ষরণজনিত আঘাত আর কি। তো স্ট্রোক যদি আমরা চিন্তা করি, সবাই কিন্তু কিছুটা ধারণা আছে যে স্ট্রোক মস্তিষ্কে যখন হয় তখন দুই ধরনের। একটা আছে তার ব্রেনের রক্তক্ষরণ হচ্ছে, ক্ষরণ হয়ে ব্রেনটা ড্যামেজ করে দিচ্ছে। আর কিছু আছে তার ব্রেনের রক্ত চলাচল কমাই দিচ্ছে, একটা জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে কোনো কারণে, এবং বন্ধ হওয়ার কারণে ওই ব্রেনের যে জায়গাটুকু রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে ওইটা তার স্থায়ী বা অস্থায়ীভাবে কিছু ক্ষতি করে যাচ্ছে, ওই অংশটা তার কার্যকারিতা হারাচ্ছে। দুইটা কিন্তু আলটিমেটলি আমাদের একই ধরনের ক্ষতি করতেছে, একটা রক্তক্ষরণজনিত আর একটা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে। যার ফলে এটা ওই আঘাতজনিত কারণে যদি রক্তক্ষরণ হয় তার যেসব লক্ষণ দেখা দিবে, এই স্ট্রোকের জন্য কিন্তু প্রায় একই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে। যেমন রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, রোগীর এক হাত পা দুর্বল হয়ে যেতে পারে, অথবা খিঁচুনি হতে পারে। আমরা কিন্তু বারবার খিঁচুনির দিকে অনেকটা ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু এটা নিয়ে এতটা মাথা ঘামায় না, কিন্তু ব্রেনের খিঁচুনি যদি হয় এটা কিন্তু আসলে আমাদের জন্য, আমরা যারা ব্রেন নিয়ে কাজ করি, এটা আমরা কিন্তু খুবই কনসিয়াস হওয়ার বলি। কারণ খিঁচুনি হলে কিন্তু এটা কিন্তু কিছুক্ষণ পরে মানে অনেকে 30 সেকেন্ড হয়, অনেকে 1 মিনিট হয় বা 2 মিনিট হয়, এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে থেমে যায়। কিন্তু এত ভয় পাওয়ার কারণটা এখানেই যে যতক্ষণ রোগীর খিঁচুনি হয় ততক্ষণ কিন্তু তার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, সে শ্বাস নিতে পারে না। এবং আমাদের মস্তিষ্কে কিন্তু অক্সিজেন ছাড়া অন্য কোনো কিছু নাই, সরাসরি ব্লাড দিয়ে আমরা গ্লুকোজ পাই, এবং শ্বাস প্রশ্বাস দিয়ে যেহেতু অক্সিজেন যাচ্ছে, যদি সে খিঁচুনি তার 2 থেকে 3 মিনিটের বেশি হয়, যদি ব্রেনের মধ্যে এই 3-4 মিনিটের অক্সিজেন না যায়, অনেক সময় পার্মানেন্ট ক্ষতি হয়ে যায়, স্থায়ী ক্ষতি হয়ে যায় ব্রেনের মধ্যে। এই জন্য আমরা এই খিঁচুনিটাকে খুব বেশি ভয় পাই। যদি খিঁচুনি হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চিকিৎসকের পরামর্শ নিতে বলি, ব্রেনের অক্সিজেন সাপ্লাইটা বাড়ানোর জন্য ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আরও কিছু জানবার রয়েছে, তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ আমরা কথা বলছি মস্তিষ্কের আঘাতজনিত মস্তিষ্কের সমস্যা, এই বিষয়টি নিয়ে আলোচনা কিন্তু অনেক দূরে গিয়েছে। আমরা জেনেছি কীভাবে আঘাত হতে পারে, আঘাতের পরবর্তীতে কী কী ধরনের জটিলতা, চিকিৎসা পদ্ধতি, এবং আমরা জেনে নিয়েছি সব ধরনের আঘাত পরবর্তী সব ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে বিরাজমান এবং খুব সফলতার সাথে হয়ে আসছে। দর্শক, বিরতির ঠিক আগ মুহূর্তে আমরা আলোচনা করছিলাম অত্যন্ত কমন একটি মস্তিষ্কের সমস্যা, স্ট্রোক নিয়ে। চলুন আমরা ফিরে যাই। স্যার, আপনি বলছিলেন স্ট্রোক দুটি ভাবে আসলে হয়ে থাকে, একটি রক্তনালী ছিঁড়ে গিয়ে আরেকটি রক্তনালী বন্ধ হয়ে। এই দুটির আলামতগুলো আপনি বলছিলেন যে আলামতগুলো অনেকটা কাছাকাছি। আলামত দেখে যদি, তাহলে নির্ণয় কিভাবে করা হয়, রক্তনালীটা বন্ধ হয়েছে না ছিঁড়ে গিয়েছে, এটি নির্ণয় কিভাবে করা হয়ে থাকে? এই নির্ণয় কোনটা, কারণ কি আমাদের নির্ণয় না করে কিন্তু দুইটা চিকিৎসা পদ্ধতি দুই রকম পুরোপুরি। একটা রক্তক্ষরণের চিকিৎসার পদ্ধতি এবং রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার যে চিকিৎসা, সেটা কিন্তু দুই রকমের। সেই জন্য আমাদের যদি ফ্যাসিলিটি থাকে সিটি স্ক্যান করার, তাহলে কিন্তু আমরা সিটি স্ক্যান করে মস্তিষ্কে যে স্ট্রোকের লক্ষণের যে দুইটা কারণ আমরা বের করতে পারি। সেই জন্য আমাদেরকে তাহলে প্রাথমিক পরীক্ষাটি হচ্ছে আসলে সিটি স্ক্যান লাগবে। এটা ছাড়া অন্য চিকিৎসা শুরু করার সুযোগ নেই, কারণ আমরা তো জানতে পারছি না রক্তনালী বন্ধ হয়েছে না ছিঁড়ে গিয়েছে। চিকিৎসা শুরু করা যাবে তা না, আমরা কিন্তু অন্য রোগীকে বাঁচিয়ে রাখার যেসব দরকার আমরা সেটা কিন্তু করতে পারবো। কিন্তু রোগীর যে রক্তক্ষরণজনিত সমস্যা নাকি রক্ত বন্ধ হয়ে যাওয়ার জন্য সমস্যা, দুইটা চিকিৎসা যেহেতু দুই ধরনের, সেজন্য ওই চিকিৎসা শুরু করতে গেলে আমাদেরকে
অবশ্যই তার সিটি স্ক্যানের উপর ডিপেন্ড করতে হচ্ছে। এ বিষয়ে একটি প্রশ্ন রাখতে চাই, সাধারণ দর্শকদের যে প্রশ্নটি থাকে যে কখনো কখনো সিটি স্ক্যান করবার পর আপনারা আবার পরামর্শ দিয়ে থাকছেন স্ট্রোকের রোগীকে না সিটি স্ক্যান এমআরআইও হয়তো করা লাগতে পারে, সব রোগীকে না, কোনো কোনো রোগীকে আপনারা বলছেন যে না ওনার এমআরআইও করা প্রয়োজন। সিটি স্ক্যান কি আমাদেরকে সবসময় পূর্ণাঙ্গ তথ্য দিতে পারে না? না হলে এমআরআইয়ের সাহায্য কেন নিচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে। এটা আসলে চিকিৎসকদের অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যদি রক্তকণ হয়ে থাকে তাহলে কিন্তু সিটি স্ক্যানেই সরাসরি কিছুক্ষণের মধ্যেই রক্তকণ হওয়ার সাথে সাথে আমরা এটা নির্ণয় করতে পারবো। কিন্তু যদি কোনো কারণে রক্তক্ষরণ না হয়ে সেটা রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার জন্য স্ট্রোক হয়ে থাকে, সেটা কিন্তু সিটি স্ক্যানে 24 ঘন্টার আগে এটা নির্ণয় করা সম্ভব হয় না। এই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে আমাদের জন্য। সেই জন্য অনেক সময় যদি আমরা দেখি সিটি স্ক্যানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না 24 ঘন্টার মধ্যে, তখন এই রোগটা ধরার জন্য এমআরআইটা আমাদের সম্পূর্ণভাবে সহায়তা করে। সেই জন্য আমরা অনেক সময় সিটি স্ক্যান করার পরেও দেখি যে রক্তক্ষরণ নাই, কিন্তু রোগীর লক্ষণটা অন্য ধরনের রক্তক্ষরণের মতো বা স্ট্রোকের লক্ষণের মতো, তাহলে আমরা তাকে সিটি স্ক্যানের পাশাপাশি এমআরআই করার জন্য অ্যাডভাইস করি। জি, এই জায়গাটিতে যে প্রশ্নটি রাখতে চাই যে যদি ধরে নিই যে রক্তক্ষরণ জনিত স্ট্রোক হয়েছে, সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা পেতে চাই যে কারো রক্তক্ষরণ জনিত স্ট্রোক অথবা হেমোরেজিক স্ট্রোক হয়েছে, তার চিকিৎসা পদ্ধতি কীরকম? ধন্যবাদ আপনাকে। রক্তক্ষরণজনিত যদি স্ট্রোক হয়ে থাকে, সেটা কিন্তু রক্তক্ষরণ হওয়ার ফলে ব্রেনে আমাদেরকে চেপে ধরতেছে, ব্রেনটাকে কিছু ড্যামেজ করতেছে, বারবার বলি আমি, ব্রেনটাকে ড্যামেজ করতেছে। তো এটাকে আমাদেরকে রক্তটা বের করার চিন্তা করতে হয় প্রথমেই। কিন্তু রক্তটা বের করতে হবে কি হবে না সেটাও কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। রক্তের পরিমাণ কতটুকু, যদি এটা আমরা দেখতে পারি সিটি স্ক্যান বা এমআরআই করে, তাহলে সেটা আমরা সাধারণত বলা হয়ে থাকে যদি 30 সিসির বা 30 ml কম হয়ে থাকে, এটা যদি আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে নির্ণয় করতে পারি, কম হয়ে থাকলে এবং এটা যদি ব্রেনের গুরুত্বপূর্ণ অংশে না হয়ে থাকে, তাহলে সার্জারি করার খুব সবসময় প্রয়োজন পড়ে না। কিন্তু যদি এই রক্তক্ষরণটা 30 সিসির বেশি হয় অথবা ব্রেনের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় হয়েছে যেটা রোগীকে অনেক সমস্যা করতেছে বা কোনো অঙ্গহানির মতো বা তার কার্যকারিতা রোগীর কার্যক্রমটাকে তাকে হ্যাম্পার করতেছে, তাহলে কিন্তু রক্তটা বের করতে হবে, যেটা 30 সিসির কম হলেও হয় যদি হয়। অথবা যদি কোনো কারণে রক্তটা খুব বেশি হচ্ছে, তার জ্ঞানের মাত্রাকে কমিয়ে দিচ্ছে, সেই রোগীটা অজ্ঞান হওয়ার জন্য সাফিসিয়েন্ট রক্ত, তাহলে কিন্তু আমাদেরকে রক্তটা সার্জারি করে বের করার চিন্তা ভাবনা করতে হবে। এসব অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে আপনার সিদ্ধান্ত নেন যে কখন অপারেশন করা প্রয়োজন। অপারেশন পদ্ধতি সম্পর্কে যদি সহজ করে জানতে চাই যে এই অপারেশন পদ্ধতিটা কিভাবে হয়ে থাকে, সাধারণ জাস্ট আমাদের দর্শকদেরকে কিছুটা আলোকিত করবার জন্য। ধন্যবাদ। আসলে যদি আমাদের ব্রেনের মধ্যে কিন্তু যদি আমরা সার্জারি করতে যাই, আমাদের ব্রেনটা কিন্তু একটা শক্ত একটা স্কাল বোন বা হাড় দ্বারা প্রোটেক্টেড থাকে, যার ফলে আমরা যদি ব্রেনের ভিতরে ঢুকতে চাই আমাদের অবশ্যই এই হাড় ছিদ্র করে বা একটা হাড়ের অংশ খুলে, এরপরে আমার ব্রেনে একটা আবরণ থাকে, আমরা মেনিঞ্জাস বলি কভার, সেইটাকে খুলে এর পরে আমাদেরকে ব্রেনের ভিতরে ঢুকতে হচ্ছে। যার ফলে যদি রক্তটা তরল হয়, যেটা ক্লট হয় নাই বা জমাট বাঁধে নাই, ওইসব রক্ত কিন্তু আমরা একটা ছোট্ট ছিদ্র করে আমরা বের করতে পারি। কিন্তু রক্ত যদি তরল না হয়ে জমাট বাঁধা থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই একটা ছিদ্র করে আনা সম্ভব নয়। তখন আমাদের কিন্তু অবশ্যই আমাদের একটা হাড়ের অংশ, ব্রেনের কোন জায়গাটায় রক্তক্ষরণ হয়েছে সেটা ডিপেন্ড করে ওই জায়গাটুকু আমরা হাড়টা খুলে তারপরে ব্রেনের পর্দা কেটে ভিতরে ঢুকে রক্ত বের করে আবার হাড়টাকে প্রতিস্থাপন করে আমরা আসতে পারি। জি, এবং এই চিকিৎসা পদ্ধতি আপনি যেমনটি বলছিলেন যে এই ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোন কোন জায়গাতে আসলে অ্যাভেলেবেল রয়েছে সেই সম্পর্কে ধারণা পেতে চাই। এটা আমাদের দেশে এখন যেটা বলি, আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো আছে আমাদের, এবং এইসব প্রত্যেকটা জায়গায় আমাদের এই নিউরো সার্জারির ডিপার্টমেন্ট রয়েছে এবং সফলভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আমাদের এইসব সার্জারি বা চিকিৎসা সফলভাবে হচ্ছে অনেক আগে থেকেই। এবং কিছু কিছু প্রাইভেট ক্ষেত্রে ঢাকার বাইরেও বিভাগীয় শহর চিটাগাং, তারপরে সিলেট, বরিশাল, এসব জায়গায় অনেক এখন সরকারি পাশাপাশি বেসরকারি অনেক ক্লিনিক বা হাসপাতাল রয়েছে যেসব জায়গায় এইসব চিকিৎসা হচ্ছে। এবং শুধু হচ্ছে না, আমি মনে করি যে এটা আমাদের
আশেপাশে অনেক দেশের তুলনায় কোনো অংশে কম নয়। আমাদের এই সার্জারি এবং পোস্ট অপারেটিভ যেসব আমরা ম্যানেজমেন্ট করি, আইসিইউর সাপোর্ট, আমরা মনে করি আমাদের আশেপাশের দেশের তুলনায় আমরা কোনো অংশে পিছিয়ে নেই। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি গৌরবজনক মন্তব্য, আপনি যেমনটি বললেন। এবার যে বিষয়টিতে আসতে চাই যে অপারেশন পরবর্তী সময়ে কেয়ারটি, আপনি আগেও বলেছেন যে অপারেশন পরবর্তী সময়ে কেয়ারটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু অপারেশন অবশ্যই গুরুত্বপূর্ণ, পরবর্তী কেয়ার, সেই জায়গাটিতে প্রধান জটিলতাগুলো কি কি দেখা যেতে পারে? যে কখনো কখনো আমরা শুনেছি সেটি ব্রেইনের অপারেশন হোক বা অন্য কোনো অপারেশন হোক, অপারেশনটি ভালোভাবে হয়েছে, রোগী হয়তো 2-1 দিন ভালোই ছিল, পরবর্তীতে রোগীর অবস্থা অবনতি হচ্ছে। ইন জেনারেল যদি জানতে চাই যে অপারেশন পরবর্তী সময় কি কি জটিলতাগুলো আসলে ভোগাতে পারে একজন রোগীকে? ধন্যবাদ আপনাকে। আবার যে কোনো রোগীকে আমরা যদি অ্যানেস্থেশিয়া দিই, মানে অজ্ঞান করে যদি আমরা সার্জারি করি, তাহলে কিন্তু পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশনস থাকে। রুগীকে কিন্তু আমরা অনেক সময় যে সার্জারি করার পরেও তাকে, যেহেতু ব্যথা থাকে, পেইন কিলার দিয়ে তাকে আমরা অনেক সময় চেষ্টা করি একটু ঘুমানোর ব্যবস্থা করার জন্য, যে রুগী যেন ব্যথা থেকে মুক্ত পায়। এই পেইন কিলার দেওয়ার সময় রুগী অনেক সময় ঘুমিয়ে থাকতে হয়। ঘুমিয়ে থাকলে তার শ্বাস প্রশ্বাসজনিত কিছু সমস্যা হতে পারে। তার লালাগুলো অনেক সময় আমাদের শ্বাসনালী চলে যেতে পারে, যার ফলে এই একটা অনেক বড় একটা সমস্যা, যেটা যদি আমরা পোস্ট অপারেটিভলি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করি রুগীর, তাহলে কিন্তু এই একটা কমন খুব একটা হচ্ছে আমাদের দেশে, যে তার শ্বাসনালীতে তার লালা বা ভমিটিং বা বমি করে ওই বমির অংশ কিছু শ্বাসনালীতে চলে যাচ্ছে। এটার জন্য তার ইমিডিয়েট খুব তাড়াতাড়ি কিন্তু রুগীর খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলি পোস্ট অপারেটিভ কেয়ারটা প্রথম 24 ঘন্টা, এরপরে 72 আওয়ার খুব খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর অংশ হচ্ছে রুগীকে নড়াচড়া করানো। আমরা কিন্তু যে কোনো সার্জারি করার পরে রুগী যদি অনেকক্ষণ একইভাবে পড়ে থাকে বা শুয়ে থাকে, তাহলে কিন্তু কিছু রক্ত নালীজনিত কিছু সমস্যা হয়। অনেক সময় রুগীর ঘা হয়ে যায়, আমরা যেটা বেড সোর বলি। এটার জন্য কিন্তু তার নিবিড় পর্যবেক্ষণ বা ঘন ঘন রুগীর পাশ পরিবর্তন এবং তাকে ফিজিওথেরাপির মতো কিছু যত্ন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর কথা এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তার প্রত্যেকটা জিনিসই, যেমন তার অক্সিজেন সাপ্লাই ঠিক মতো আছে কিনা, তার রক্তচাপ ঠিক আছে কিনা, তার রক্ত চলাচল কমে গেল না বাড়লো, এগুলো কিন্তু ঘন্টায় ঘন্টায় পোস্ট অপারেটিভলি অনেক সময় মনিটর করতে হয়। যার ফলে আমরা যদি শুধু অপারেশন করে দিয়ে ছেড়ে দিলে হবে না, অপারেশন করার পরেও তার পোস্ট অপারেটিভ যে কোনো কমপ্লিকেশন যাতে না হয়, সেজন্য আমাদের প্রতিটা ক্ষেত্রে সচেতন হতে হবে। জি, ইনফেকশন কি আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ? কারণ আপনাদের কাছ থেকেই আমরা শুনছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। একজন সার্জন হিসেবে আপনি পোস্ট অপারেটিভ এই রোগীদের ক্ষেত্রে এই ইনফেকশন মোকাবেলা আপনাকে কখনো চ্যালেঞ্জের সম্মুখীন করেছে কিনা? ধন্যবাদ। এটা আসলে এই পোস্ট অপারেটিভ ইনফেকশন, এটা কিন্তু শুধু আমাদের না, এটা গ্লোবাল সমস্যা একটা হচ্ছে আস্তে আস্তে, এবং নতুন ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে, এবং এই আবিষ্কার হওয়ার পরেও অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ঘন ঘন বাড়তেছে। এটা অনেক অনেক কারণ আছে। আমরা কিন্তু অ্যান্টিবায়োটিকের রেশনাল ইউজ আমরা সবাই করি না। এটা অ্যান্টিবায়োটিক কখন লাগবে বা লাগবে কি না বা কতদিন লাগবে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে অ্যান্টিবায়োটিকটার ব্যবহার এবং তার রেজিস্ট্যান্সটা হচ্ছে কি না হওয়ার জন্য। এটা প্রথম দিক। 2 নম্বর দিক হচ্ছে সার্জারির সময়, সার্জারি পেরিয়ে অপারেটিভ যেটা বলি, অপারেশন আগে, অপারেশনের সময় এবং অপারেশনের পরে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আমরা যদি ইনফেকশন না হতে দিই। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে অপারেশন আগে রুগীর যত্নটা, রুগীর নিট অ্যান্ড ক্লিন আছে কিনা, রুগীর যে সার্জারি আমরা করবো ওই জায়গাটুকু কতটুকু অ্যান্টিবায়োটিক ছাড়া বা আমরা ধৌত করে বা পরিষ্কার করে ইনফেকশন মুক্ত রেখেছি কিনা। অপারেশন থিয়েটারেও অনেক সময় বাড়তি ম্যানিপুলেশন, অতিরিক্ত লোকজন বা মানে আমরা বলি অনেক সময় ম্যাল হ্যান্ডেলিং, মানে কারণ ছাড়া যে অনেক সময় বেশিক্ষণ টাইম লাগে অপারেশনের, সেটাও একটা ইনফেকশনের ফ্যাক্টর। এবং অপারেশন থিয়েটারে মেনটেনেন্স, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা কিন্তু অপারেশন থিয়েটার কোনোভাবেই যেন বাইরে থেকে কোনো ইনফেকশন ঢুকতে না পারে, এটা প্রত্যেকটা অপারেশন থিয়েটারের ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট জিনিস। জি, অনেক ধন্যবাদ আপনাকে, এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে আলোকিত করেছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা থাকলো স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আবার দর্শক, আজ আলোচনা হলো আঘাতজনিত মস্তিষ্কের সমস্যা। যে 3টি পয়েন্ট পুনরাবৃত্তি করতে চাই। মাথায় আঘাত পরবর্তী সময় যদি কারো বারবার বমি হতে থাকে, কেউ জ্ঞান হারিয়ে ফেলেন,
এবং কারো খিঁচুনি হতে থাকে, তাহলে আসলে অবহেলার সুযোগ নেই, বা বাসায় অযথা সময় নষ্ট না করে নিকটস্থ হাসপাতালে জরুরি বিভাগে যাওয়া আপনার বা যার হয়েছে তার জন্য শ্রেয় হবে। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।